জনগণ যেটা দেখে যে রাজদরবার কতটা শান শকতপূর্ণ, রাজার গায়ে হীরামণি মুক্তা জহরত কেমন আছে, রাজা যে হাতিতে চড়ে সে হাতিটা কেমন, তারপর রাজার জৌলুস কেমন, এটার উপর কিন্তু পাবলিক সাধারণত রাজনীতি যেখানে আছে সেখানে এগুলোর বাইরে খোঁজখবর রাখে না। আমরা ইতিহাসের এমন একটা সন্ধিক্ষণে পড়ে গেছি যখন আমাদের রাষ্ট্রের আসলে অর্থ নেই, তারপরে সরকার এই মুহূর্তে সবচেয়ে গরিব সরকার। পাকিস্তান জমানা থেকে আজ পর্যন্ত এত গরিব সরকার কখনোই পড়েনি। সরকারের যারা আছেন কর্তা ব্যক্তি, মোরাললেস টপ টু লো এভরিবডি হ্যাজ এ ফ্রাস্ট্রেটেড মাইন্ড। তাদের সবারই মন খারাপ এবং তারা দীর্ঘদিন জুলুম, অত্যাচার, নির্যাতনের কারণে যে তাদের যে মনোবল, মানসিক শক্তি, আত্মবিশ্বাস, যদি আরবিতে বলা হয় যেটাকে শাখসিয়াত, এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। রাজনীতি বলতে যে জিনিসটা বোঝায় রাজার নীতি। একটা বাঘ, একটা সিংহ, সে কিন্তু মনে করে আমি রাজা, নাথিং মোর। সে কিন্তু মহিষের চেয়ে বেশি শক্তিশালী নয়, হাতির চেয়ে কোনো অবস্থাতে শক্তিশালী নয়। তার যে দৃষ্টিভঙ্গি, আই এম এ কিং। তো এখন যারা রাজনীতিতে রাষ্ট্র চালাচ্ছে, তো তারা যে মনে করবে যে আমরা কিং, তো ওই ইন্টারনালি একটা মুতমাইন, একটা মানসিকভাবে একটা প্রশান্তি তাদের মধ্যে নেই। একটা সুন্দর প্রতিযোগিতা হয়নি, ফেয়ার কম্পিটিশন হয়নি, ফুল প্লেজে খেলা হবে, এই পাশে 11 জন প্লেয়ার, ওই পাশে 11 জন প্লেয়ার, মাঠের চারিদিকে লক্ষাধিক আপনার দর্শক, গোল দিয়ে দিলেন, একটা দিলেন বা 11টা দিলেন, ডাজ নট ম্যাটার, আপনি বিজয়ী। এই যে একটা অসম্পূর্ণ মাঠ, একটা ফাঁকা মাঠ, সেই ফাঁকা মাঠে যাদের সঙ্গে যারা প্রতিযোগিতা করেছে, এক পক্ষ তো বলছে যে ওরা যে একটা রাজনৈতিক দল আমরা বিশ্বাসই করি না, উই ডু নট বিলিভ এনসিপি ইজ এ পলিটিক্যাল পার্টি। জামাতকে মনে করে যে বিএনপির পরগাছা, বিএনপি না হলে জামাতে তৈরি হতো না। জামাত মনে করে যে আমরা সৎ মানুষ, জীবনে আমরা কোনোদিন চাঁদাবাজি করিনি, কোনো গুনাহ করি না, খুন, ধর্ষণ, রাহাজানির সঙ্গে আমাদের কোনো জড়িত নাই, 71 সালে কী হয়েছে না হয়েছে এটা আমাদের বাপদাদারা করলেও করতে পারে, আমরা এগুলো বিশ্বাস করি না, উই ডু নট বিলিভ, বাট আমরা তো এই কাজগুলো করিনি। তো সেই দিক থেকে তারা তাদের প্রতিপক্ষ যারা আছে তাদেরকে মনে করছে যারা পাপী, এরা গুনাহগার, আর আমরা ভালো মানুষ। তো কোনো একটা জায়গাতে যখন রাজনীতিটা এখন ঘুরে ফিরে বিএনপি বনাম জামাত হয়ে দাঁড়িয়েছে এবং আওয়ামী লীগ সাইডলাইনে আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে। আওয়ামী লীগের অস্তিত্ব তো এখানে মূল ব্যাপার হলো আওয়ামী লীগকে কেউ স্বীকার করতে চাচ্ছে না, আওয়ামী লীগকে কেউ স্বীকার করতে চাচ্ছে না, এবং ইট ইজ ডেঞ্জারাস। বাট আওয়ামী লীগ নিজে কি করছে সেটাও তো একটু বোঝার ব্যাপার, মানে তারাই কতটা ফেরত আসতে চাইছে বা খেলোয়াড় হইতে, আওয়ামী লীগের খেলোয়াড় হতে চাইছে। একেবারে বাদ দেন, ধরেন আমাদের সমাজের বাস্তব অবস্থায় ফিরে আসি। আপনি যখন একটা নির্জন এলাকাতে থাকবেন গভীর রাত্রিতে, আপনার কিসের ভয় হবে? যা আপনি দেখেন না, অন্ধকারের মধ্যে যা দেখতে পারেন না, তখন আপনি মনে 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 করেন যে এখানে ভূত আছে, জিন আছে, প্রেত আছে। হঠাৎ একটা সাপ দেখলেন, আপনার কাছে মনে হলো এটা জিন সেজে আপনার কাছে আসছে, আপনি আতঙ্কে আপনার বুক বন্ধ হয়ে যাবে। এখন আওয়ামী লীগের যে অস্তিত্ব, এই যে অন্ধকারের মধ্যে যে আওয়ামী লীগের অস্তিত্ব, এটা বর্তমানে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদের জন্য এটা অসহ্য হয়ে গেছে, তাদের জন্য এটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এখন এই যে দুঃস্বপ্নটা, সেই দুঃস্বপ্নটা কতদিন কতকাল চলবে এটা বলা যাচ্ছে না। যেভাবে একটা ফিউডাল সোসাইটি থেকে বাংলাদেশ এলো, এই ফিউডাল সোসাইটি মানে একটা সামন্ততান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল পাকিস্তান, সেই সামন্ততান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থেকে যখন বাংলাদেশে আসলো গণমানুষের রাজনীতি, তখন অটোমেটিক্যালি এখানে এসে মুসলিম লীগ অপাঙ্ক্ত হয়ে গেল, বিকজ ওদের যে রাজনীতি সবই ছিল ফিউডাল কেন্দ্রিক। এখন আওয়ামী লীগের যে একটা আদর্শিক রাজনীতি রয়েছে, সেই আদর্শিক রাজনীতিতে আওয়ামী লীগকে যদি পরাজিত করা যেত রাজনৈতিকভাবে নির্বাচনের ময়দানে, তাহলে মানে এখন যে আতঙ্কটা রয়েছে সেই আতঙ্কটা মানে কাউকে তাড়া করতো না। ওই যে দেখেন শেখ হাসিনা বলতো যে আমি টুস করে ঢুকে পড়বো, এতে যে কত মানুষের কাপড় চোপড় নষ্ট হয়ে যেত, কত মানুষের ঘুম হারাম হয়ে যেত। ডক্টর মোহাম্মদ ইউনূস যে ক্ষমতা ছাড়ছেন তার অন্যতম এক কারণ হলো শেখ হাসিনা যে বারবার আসতে চেয়েছে, এবং ওখান থেকে সে মাঝে মাঝে যে গালাগালি করেছে, এই গালাগালিতে তিনি রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন। তো ওই জিনিসগুলো আবার এখনও আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের কিন্তু আপনি বন্ধ করতে পারছেন না। তারা বিভিন্ন ফর্মে, বাংলাদেশে তারা নেই, কিন্তু বর্তমান টেকনোলজির যুগে তারা বিভিন্নভাবে প্রতিপক্ষের জীবন হারাম করে দিচ্ছে।
ফলে এটা যারা ক্ষমতায় আছে সরকারি এবং বিরোধী দল তাদের মনস্তাত্ত্বিক জগতে মনে মানসিকতায় চিন্তা চেতনা একটা অদ্ভুত বিষ তৈরি করছে, রসায়ন তৈরি করছে। তো সেই রসায়নের সঙ্গে বর্তমান বৈশ্বিক সমস্যা, তারপর আমাদের দেশের যে ইকোনমিক যে ব্যাড সিচুয়েশন এবং একটা ভঙ্গুর যাকে বলা হয় ব্যুরোক্রেসি, একটা বিশাল টানাপোড়েন তৈরি ধরুন আপনার আওয়ামী লীগের পতনের পরে। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জামাতের এনসিপির মাইন্ডেড একটা বিরাট গ্রুপ তৈরি হয়ে গেল। আবার তারা চলে যাওয়ার পরে গত 60 ডেজে আওয়ামী লীগ শেষ, এনসিপি জামাত শেষ, এখন নতুন একটা গ্রুপ তৈরি হয়ে গেছে বিএনপি ভার্সেস বিএনপি, এবং যারা ওই বিএনপির মতনই 17 বছর ধরে ফ্রাস্ট্রেটেড ছিল, বঞ্চিত ছিল। তো সব মিলিয়ে এই ঘুণে ধরা একটা প্রশাসন, আত্মবিশ্বাসহীন একটি রাজনৈতিক দল, ব্যাংকে কোনো টাকা নেই, বিদেশে শুধুমাত্র দেয় 1 লক্ষ কি মানে 120 বিলিয়ন মার্কিন ডলার শুধু বৈদেশিক ঋণ। আমাদের লোকালের যে ব্যাংকিং ব্যবস্থা থেকে 5.5 লক্ষ কোটি টাকা আপনার যেটাকে বলা হয় খেলাপি ঋণ, তার সঙ্গে সরকারের ঋণও প্রায় 5 লক্ষ কোটি টাকা, টোটাল টাকাই আছে 16 লক্ষ কোটি টাকা। তো সরকার ঋণ নিয়ে রাখছে 5 লক্ষ কোটি টাকা, এর মধ্যে এই সরকার আসার সাথে সাথে 51,000 কোটি টাকা। ফলে এটার যে সমাধানটা যা কীভাবে হবে, এর মধ্যে IMF ঋণ দিচ্ছে না। ফলে এখানে আপনি যতই বলেন আপনি সরকারকে আত্মবিশ্বাসহীন বলছেন, মানে সরকারি দলকে আত্মবিশ্বাসহীন কেন বলছেন যদি 1-2 লাইনে আপনি একটু এক্সপ্লেইন করেন। প্রথমত আত্মবিশ্বাসহীনভাবে বলছি যে একটা বিশ্বাস স্থাপন করার জন্য যে বস্তু দরকার, যে কোনো বিশ্বাস আপনি তার জন্য একটা বস্তু দরকার, সেই বস্তুটা তো সরকারের কাছে নেই। যে তার বিরোধী দল বলছে যে আপনারা তো একটা নেগোসিয়েশন করে সমঝোতার মাধ্যমে আসছেন, ফেয়ার ইলেকশন আসেননি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আসছেন। তারপরে আওয়ামী লীগ বলছে যে আমরা তো ওই জামাত থেকে বাঁচার জন্য তাদেরকে ভোট দিয়েছি, আমরা যদি ভোট না দিতাম জামাত হয়ে যেত। জামাত বলছে আমরাই তো ক্ষমতায় হয়ে যেতাম, খালি ইঞ্জিনিয়ারিং করে আপনারা আসছেন। প্লাস এই যে এত বড় একটা বিপ্লব হলো জুলাই, আবার বিএনপিরও কেউ কেউ বলেন যে জামাত বা অন্তর্বর্তীকালীন সরকারি ইলেকশনটাকে ইঞ্জিনিয়ার করার চেষ্টা করেছে, যার ফলে জামাত এতগুলো সিট পেয়েছে, না হলে তো কিছুই না। এটা তো উভয় পক্ষের যে দাবি অযৌক্তিক তা না। সরকার যেটা বলছে, আমরা তো আমরা যারা টকশো করেছি, আমাদের প্রেডিকশন কী ছিল, যখনই দেখবেন যে সমাজের যারা বুদ্ধিমান জ্ঞানীগুণী মানুষ তারা যে প্রেডিকশন করে, সেই প্রেডিকশনের পরে যখন কোনো একটা ঘটনা ঘটে, দ্যাট ইজ অ্যাক্সিডেন্ট, দ্যাট ইজ নট দ্য ম্যাটার। ফলে এই যে আমরা প্রেডিকশন করতাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যারেক্টারিস্টিক্স, উনি নির্বাচন দেবেন না, যখনই তিনি নির্বাচন দিয়েছেন এমন ছ্যাঁচা খেয়েছেন, এমন ধরা খেয়েছেন, এমন চাপের মধ্যে ছিলেন যে ওনার নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তারপরে আমরা বলেছি যে এত সহজে জনাব তারেক রহমান সাহেব আসবেন না, তিনি যখন অল অন এ সাডেন চলে আসছেন, ডালমেকুস কালা হায়। আমরা বলেছি যে যেখানে আওয়ামী লীগ 50% লোক নেই, ভোট উৎসব মুখর হবে না, এত মানুষ ভোট কেন্দ্রে আসবে না। কিন্তু দেখা গেল ভোট কেন্দ্রে অনেক মানুষ আসছে এবং অনেক ভোট কালেকশন হয়েছে। এটা আমাদের প্রেডিকশনের বাইরে। আমরা বলেছি যে এখানে হানাহানি হবে, মারামারি কাটাকাটি হবে, ঘোড়ার ডিম কিছুই হয়নি, নাথিং, শান্তিপূর্ণ একটা ইলেকশন। তো এই যে আমরা এতগুলো মানুষ যারা এই রাজনীতি থেকে গত 50 বছর যাবৎ দেখছি, তো আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলোর একটাও হলো না। উই আর স্টুপিড, আমরা বেকুব, অথবা এমন কোনো ঘটনা ঘটছে যে ঘটনাটা আমরা না পারছি বলতে, না পারছি সহ্য করতে, অঙ্গ জ্বলে যাচ্ছে।